ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের এই দিনটি বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, মুসলিম ভাই বোনদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন। একই সাথে এই সমগ্র মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য। যাই হোক, আজকে এই ঈদের দিনেও আমরা খুব ছোট্ট করে একটি এডিটোরিয়ালস আলোচনা করব। প্লিজ টেক ইট ইজিলি। এবং এই এডিটোরিয়ালসটা খুবই প্রাসঙ্গিক আজকের আমাদের এই স্পেশাল দিনের সাথে। একই সাথে আমি একটু পড়েছিলাম, তা থেকে আঁচ করতে পেরেছি এই যে এই স্পেশাল দিনকে কেন্দ্র করে আমাদের বর্তমান যে সমাজে যে পরিস্থিতি চলমান, সেই পরিস্থিতিকেও এখানে উদ্ঘাটন করা হয়েছে। আমরা একই সাথে ভোকাবুলারি, গ্রামার, আরও খুঁটিনাটি বিষয় সম্পর্কেও টুকটাক অবগত হব। যাই হোক, আমাদের মূল আলোচনা আমরা শুরু করতে পারি। শুরুতেই আমরা এখানে হেডিংটা দেখতে পাচ্ছি। হেডিংটা একটু পড়ে নেই। লেট দিস ঈদ বি, এই পর্যন্ত জাস্ট একটু আমরা দেখি। দেখুন, লেট থাকলে সেই ভার্বটিকে আমরা জানি যে ইম্পারেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ দুইভাবে তৈরি হয়, প্রথমত ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। আবারও লেট দিয়ে ভার্বটি প্যাসিভ ও অ্যাক্টিভও করতে পারি। যেহেতু লেটের পরে যখন বি থাকবে, অর্থাৎ লেট এরপরে হচ্ছে সাবজেক্ট বি থাকবে, তখন ধরে নিতে হবে যে এই ফর্মটি প্যাসিভে আছে। ওকে, যাই হোক, প্যাসিভে থাকলেও এখানে কিন্তু আবার ভার্বটি উজ্জ্ব রাখা হয়েছে, ভার্বটি নেই। ওকে, এখানে বলা হয়েছে যে লেট দিস ঈদ, এই ঈদকে ওয়ান্ট টু রিমেম্বার, অর্থাৎ স্মরণ করার মতো বা মনে রাখার মতো করা হোক। তার মানে আমরা এখানে একটি ফ্রেজাল ওয়ার্ড অর ভার্ব পেয়েছি, যার অর্থটা হচ্ছে ওয়ান্ট টু রিমেম্বার। দ্যাট মিনস হচ্ছে মনে রাখার মতো। অর্থাৎ আমরা এর অর্থটা কি দিতে পারি? প্লিজ টেক ইট ইজিলি। মনে রাখার মতো। ওকে, মনে রাখার মতো, আর লেখার দরকার নেই। হয় না যে আমরা অনেক সময় বলি যে রেড লেটার ডে, তার মানে স্মরণীয় দিন। হ্যাঁ, বা হয় তো রিমেম্বার, মনে রাখার মতো আমাদের অনেক দিন আছে। তদ্রূপ এখানে বলা হয়েছে যে এই দিনটিকে মনে রাখার মতো, অর্থাৎ এই দিনটি মনে রাখার মতো হোক। তার মানে এই লেট দিয়ে বাক্য শেষের দিকে কি হচ্ছে? হোক হচ্ছে। হোক অর্থাৎ লেট দিস ঈদ বি ওয়ান টু রিমেম্বার, অর্থাৎ মনে রাখার মতো, এই দিনটি মনে রাখার মতো হোক। এই ব্যাপারটিকে একটু নোট ডাউন করতে পারেন। রাইট, যখন আপনারা খুব কাছের মানুষজন বা আপনারা আপনাদের প্রিয়জন যখন ভালো কিছু করবে বা আপনারা যখন ভালো কিছু করবেন, তখন এই শব্দটিকে আপনারা ব্যবহার করতে পারেন যে কি, লেট দিস ডে বি ওয়ান টু রিমেম্বার, অর্থাৎ এই দিনটিকে মনে রাখার মতো হোক বা এই দিনটি মনে রাখার মতো হোক। ওকে, যাই হোক, আমরা একটি সাব হেডিং আছে, তা একটু লক্ষ্য করতে পারি। এখানে বলা হয়েছে উই উইশ, আমরা কামনা করি, আওয়ার রিডার্স, অর্থাৎ যারা এই যে পড়ে, বিশেষ করে পত্রিকা পড়ে। ওকে, অ্যান্ড প্যাট্রনস, অর্থাৎ যারা পৃষ্ঠপোষক। প্যাট্রনস আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি, এখানে আমরা একটু শব্দটা একটু দেখে নিই। প্যাট্রনস অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি পৃষ্ঠপোষক, অথবা এখানে বলা হয়েছে যে সমর্থক, সহায়, অনেক অর্থ দেয়, অভিভাবক। প্যাট্রনস মূলত এখানে বুঝেছে ওই যে যারা অ্যাড দেয় আর কি, অ্যাড দেয়। তার মানে এই আজকের এডিটোরিয়ালসটা খুব সম্ভবত এই সম্পাদক খুব সম্ভবত এই পত্রিকার সাথেই সম্পৃক্ত হবেন, এই জন্য তিনি বলেছেন আওয়ার রিডার্স। ওকে, তার মানে আমরা দেখলাম যে আমরা কামনা করি আওয়ার রিডার্স অ্যান্ড প্যাট্রনস, অর্থাৎ এই পৃষ্ঠপোষক যারা আছেন, সেফ হ্যাপি ঈদ, অর্থাৎ নিরাপদ এবং কি শুভ ঈদ। ওকে, নিরাপদ এবং কি আনন্দের ঈদ তাদের জন্য কামনা করি। ওকে, এরপরে আমরা এখান থেকে যে শব্দ দুটি আমরা উদ্ঘাটন করতে পারি, প্যাট্রনস, আর একটা হচ্ছে সেফ। আমরা জানা আছে হ্যাপি ঈদ, দ্যাট মিন শুভ ঈদ। ওকে, আনন্দের ঈদ, শুভ ঈদ আমরা কামনা করি। ওকে, এই বাক্যটি আর এখানে তথ্য উদ্ঘাটনের প্রয়োজন নেই, আমরা এরপরে মূল আলোচনায় যাই। তার আগে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এখানে একটি পিকচার দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট ছাগল, একটি বড় ছাগল, তারপর একটি গরু। ওকে, তিনটি দেওয়া আছে। এরপর আমরা এখানে লক্ষ্য করি প্রিপেয়ারিং ফর ঈদুল আজহা, অর্থাৎ এই গতকালের তো, এই জন্য প্রিপেয়ারিং ফর দেওয়া হয়েছে। অলরেডি আমরা আজকে শেষ করে ফেলেছি আমাদের এই পবিত্র ঈদুল আজহার ঈদ। ওকে,
আরও 2 দিন বাকি আছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। ওকে, টেক ইট ইজিলি। আমি পূর্বেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র যে এডিটোরিয়ালস পড়ব তা নয়, খুঁটিনাটি ব্যাপার আছে, গ্রামারের ব্যাপার আছে, ভোকাবুলারি ব্যাপার আছে, ইংলিশ খুঁটিনাটি অনুবাদের টুকটাক ব্যাপার আছে। এরপরে আমাদের বর্তমানে যে সামাজিক প্রেক্ষাপট তারও কিছু কথাবার্তা আছে, সেই সম্পর্কে আমরা অবগত হব। ওকে, আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। অ্যাজ উই প্রিপেয়ার টু সেলিব্রেট, অর্থাৎ অ্যাজ উই। দেখুন, এই অ্যাজ শব্দটি এক এক সেন্টেন্সে এক এক রকম অর্থ দেয়। কখনো অ্যাজ অর্থ দেয় যখন, কখনো অ্যাজ অর্থ দেয় কারণ, আবারও কখনো অ্যাজ অর্থ দেয় কারণে, আবারও কখনো অ্যাজ অর্থ দেয় সময়ের মানে দ্রুততার বোঝাতে। আরও বেশ কিছু ব্যবহার আছে অ্যাজ এর। আমি একটি ক্লাসে অ্যাজ এর ব্যবহার নিয়েই আলাদাভাবে আলোচনা করব। অর্থাৎ এইখানে কি অর্থ দিয়েছে তা নির্ভর করবে আমরা যখন পুরো বাক্যটি, অর্থাৎ এই বাক্যটি যখন পড়ব তখন আমরা বুঝতে পারবো, অর্থাৎ পুরো অংশটি পড়লে আমরা বুঝতে পারবো যে অ্যাজ এর অর্থটা কি দিচ্ছে। অ্যাজ উই প্রিপেয়ার টু সেলিব্রেট দিস ইয়ার্স ঈদুল আজহা, অর্থাৎ যখন আমরা এই বছরের ঈদুল আজহা পালনের প্রস্তুতি নেই বা নিচ্ছি, ইট ইজ ক্রুশাল, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ বা অতীব জরুরি টু রিফ্লেক্ট, প্রতিফলন ঘটানোর। এর সি, এই যে রিফ্লেক্ট এর অর্থটা হচ্ছে প্রতিফলন করা। দেখুন, আমরা প্রতিটা মানুষই আমাদের দৈনন্দিন জীবন বা সমগ্র জীবনের প্রতিফলন বা রিফ্লেক্টিভ করাতে পারি। ওকে, দ্যাট মিনস আমি কি করছি, আমার কি আছে, অথবা প্রতিফলন মানে অনেকটা হচ্ছে বাস্তবিক অর্থে কিছু করা। ওকে, ইট ইজ ক্রুশাল টু রিফ্লেক্ট, এটা প্রতিফলন করার মানে বলা যায় যে অতীব জরুরি। ওয়ান দ্য ডিপার মিনিং, অর্থাৎ গভীর যেই অর্থ। ডিপার এর অর্থটা হচ্ছে গভীর, কিন্তু আমরা এখানে আরেকটু ভালো শব্দ ইউজ করে বলতে পারি অন্তর্নিহিত, অর্থাৎ ডিপার মিনিং অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। বাহাইন্ড, ওকে, এই যে প্রিপোজিশনটার, অর্থাৎ এই প্রিপোজিশনটার অর্থ হচ্ছে পিছনে। এর অর্থটা কি? পিছনে। ওকে, আবার আরও কিছু অর্থ আছে পরিবার। বাহাইন্ড ইটস রিচুয়াল, অর্থাৎ এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান তার পিছনের যে গভীর বা অন্তর্নিহিত অর্থ আছে তার উপর এই যে রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলন ঘটানো জরুরি, বা তার বিষয়ে প্রতিফলন ঘটানো জরুরি। আমরা জানি যে আমাদের ঈদুল আজহার অনেক অনেক ধর্মীয় অর্থাৎ রিচুয়াল ভ্যালুজ আছে। ওকে, সেই প্রেক্ষাপটই মূলত এখানে বলা হয়েছে যে রিচুয়ালস অর্থাৎ ধর্মীয় যে আচার অনুষ্ঠান বা ধর্মীয় যে ব্যাপার। এরপর আমরা দেখি এখানে বলা হয়েছে স্যাক্রিফাইস আমরা জানি এর অর্থটা হচ্ছে উৎসর্গ করা। শেয়ারিং ভাগাভাগি করা, যেমন আমরা আমাদের যেই আছে আমরা যে কোরবানি দিই সেগুলোকে ভাগাভাগি। অ্যান্ড ইউনিটি, ঐক্য, অর্থাৎ আমরা ভাগাভাগি করে আমাদের সমাজে যারা গরিব দুঃখী এতিম মিসকিন আছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, আমি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের আপাতত তাদের অংশগ্রহণটাকে এখান থেকে অন্ততপক্ষে তাদের ব্যাপারে কথা বলছি না। ওকে, ইউনিটি অর্থাৎ ঐক্য। ওকে, এই ইউনিটির ব্যাপারটা হচ্ছে ঐক্য বোঝাতে এটাই বোঝানো হয়েছে। গরিব কিন্তু খুব সহজেই আমরা লক্ষ্য করি যে গোস্ত পেয়ে যাচ্ছেন এই দিনে, কিন্তু এমনি দিনে হাজার চেষ্টা করলেও একজন গরিব সারা বছরে 1 কেজি গরুর মাংস, গরিব বলতে আমি বোঝাচ্ছি ঠিক সেই শ্রেণীর মানুষকে যারা আন্ডার পভার্টি লাইন, দ্যাট মিনস লিভিং আন্ডার পভার্টি লাইন, তাদেরকে বোঝাচ্ছি। প্লিজ টেক ইট ইজিলি। গরিব শব্দটি উচ্চারণই করা উচিত না, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই আপাতত দেশটিতে বর্তমান প্রেক্ষাপটে মানে গ্যারাকলে পড়ে গরিবে পরিণত হয়েছে, তার মধ্যে আমিও একজন। প্লিজ টেক ইট ইজিলি। ওকে, শেয়ারিং অ্যান্ড ইউনিটি, দ্যাট মিনস এই যে উৎসর্গ, তারপরে আছে আমরা এখানে লক্ষ্য করি আদান প্রদান বা ভাগাভাগি এবং ঐক্য। ওকে, একত্রতা আমরা যে হয়েছি পরিবার, তার মানে আমরা এখানে বুঝলাম যে যখনই আমরা এই যে ঈদুল আজহা, এই বছরে ঈদুল আজহা পালনের প্রস্তুতি নেই, ইট ইজ ক্রুশিয়াল টু রিফ্লেক্ট অন দিস ডিপ মিনিং বিহাইন্ড ইটস রিচুয়াল, অর্থাৎ এই যে
এটির যে ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় যেই ব্যাপার আছে, তার যে গভীর, তার পিছনের যে গভীর অর্থ, অন্তর্নিহিত অর্থ, তার প্রতিফলন ঘটানোর উপযুক্ত সময় বা তার প্রতিফলন ঘটানো অতীব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা নেক্সট সি, এখানে লক্ষ্য করি এই বাক্যটিতে বলা হয়েছে উই ক্যানট, অর্থাৎ আমরা পারি না। উই ক্যানট ওভারস্টেট। ওকে, এই ওভারস্টেট শব্দটির অনেকগুলো অর্থ আছে। আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা পাবো যে ওভারস্টেটের কতগুলো অর্থ আছে। এখানে ওভারস্টেটের আমরা কিছু একটু দেখি। ওভারস্টেট, ওকে, এর অর্থটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে উত্তুক্তি করা বা অতিরঞ্জিত করা, বাড়িয়ে বলা বা অত্যধিক দৃঢ়ভাবে বলা বা বাড়াইয়ে বলা হরিবার। আমরা এখান থেকে একটি অর্থ নিতে পারি, তা হলো এখানে উই ক্যানট ওভারস্টেট, আমরা বাড়িয়ে বলতে পারি না বা অতিরঞ্জিত করতে পারি না দ্য সিগনিফিক্যান্স অফ দিস ভ্যালুস, অর্থাৎ এই যে ভ্যালুসগুলো আছে, অর্থাৎ আমি যে পূর্বে উল্লেখ করলাম ভ্যালুস, আমরা এই ভ্যালুস শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থটা হচ্ছে মূল্যবোধ। দেখুন, মূল্যবোধ এই ব্যাপারটি মূলত মূল্যবোধের কারিগর বা মূল্যবোধের উৎপত্তি স্থল বলা হয় ধর্মীয় ব্যাপারগুলোকে। আর এই মূল্যবোধের কিছু যেই ভ্যালুস, অর্থাৎ এই কিছু মূল্যবোধ হচ্ছে কি, এই স্যাক্রিফাইস একটি মূল্যবোধ, শেয়ারিং, তারপরে ইউনিটি, এগুলো হচ্ছে মূল্যবোধের অংশ। আর এই মূল্যবোধের অংশ আর এই ভ্যালুসগুলো তৈরি হয়েছে ধর্মীয় প্রেক্ষাপট, অর্থাৎ এই ধর্মীয় রিচুয়াল থেকে, রাইট? তারই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে উই ক্যানট ওভারস্টেট, আমরা বাড়াইয়া বলতে পারি না। দেখুন, প্রেক্ষাপট আছে, এই জন্য বলতে পারি না যে তার প্রেক্ষাপট আস্তে আস্তে পাবো। দ্য সিগনিফিক্যান্স, অর্থাৎ গুরুত্ব, আমরা গুরুত্বের ইংরেজিটা জানি যে ইম্পর্টেন্ট, রাইট? ইম্পর্টেন্স, গুরুত্ব, কিন্তু এর একটি সিনোনিম, অর্থাৎ এর একটি প্রতিশব্দ আমরা বলতে পারি সিগনিফিক্যান্স, অর্থাৎ গুরুত্ব, রাইট? ওকে, আমরা সহজেই এই ফর্মটি ব্যবহার করতে পারবো। গুরুত্ব অফ দিস ভ্যালুস, অর্থাৎ এই যে ভ্যালুগুলোর যে গুরুত্ব, তা আমরা বাড়াইয়া কি বলতে পারি না। ওকে, বা এই অর্থটা পুরো বাক্য পড়লে স্পষ্টতা আমরা বুঝতে পারবো। ওকে, এরপর আমরা একটু পড়ি। অ্যাট এ টাইম এর অর্থটা হচ্ছে এমন একটি সময়ে। ওকে, এমন একটি সময়। হোয়েন, যখন। অ্যাট এ টাইম ওয়েন, যখন আওয়ার নেশন, আমাদের দেশ, ইজ গোয়িং থ্রু, অর্থাৎ মধ্য দিয়ে যাচ্ছে। মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এই গোয়িং থ্রু এর একটি অর্থ জানি। গো থ্রু এর অর্থটা হচ্ছে ভালো করে পড়া, ভালোভাবে পড়া, কিন্তু এই গোয়িং থ্রু আরেকটি অর্থ দেয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া। ওকে, তদ্রূপ এখানে ব্যবহার হয়েছে গোয়িং থ্রু, অর্থাৎ যাচ্ছে। মাল্টিপল চ্যালেঞ্জ, অর্থাৎ মাল্টিপল দ্যাট মিনস হচ্ছে একাধিক চ্যালেঞ্জ, দ্যাট মিনস সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি অর্থটা আবারও দেখি, অর্থাৎ এইখানে অর্থটা কি, যে আমরা অতিরঞ্জিত করতে পারি না বা বাড়ায়া বলতে পারি না বা সুযোগ নেই। দ্য সিগনিফিক্যান্স অফ দিস ভ্যালুস, এই যে এই ভ্যালুসগুলোর যে গুরুত্ব এমন সময়ে, অর্থাৎ এমন সময়ে যখন আমার দেশ একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো? দেখুন কতটা মিনিংফুল একটি বাক্য। তার মানে আমাদের যে এই যে স্যাক্রিফাইস, শেয়ারিং, ইউনিটি, এই যে ব্যাপারগুলোর যে ভ্যালুস, এগুলো আসলে বাড়ায় বলার কিছু নাই। ওকে, মানে আমরা বাড়ায় বলতে পারি না যখন আমাদের এই দেশ এই মাল্টিপল, একাধিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, এরপর আমরা এখানে একটু লক্ষ্য করি পরবর্তী বাক্যটি। এখানে বলা হয়েছে যে রেঞ্জিং। ওকে, এইখানে এই রেঞ্জিং অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আর এই পার্টিসিপলের সাবজেক্ট যদি আপনি ধরেন, তাহলে এই যে ওয়েন এরপর আওয়ার নেশন, ওকে, ইজ গোয়িং থ্রু, এই পর্যন্ত কিন্তু বাক্যটি শেষ। পরবর্তীতে আরও তথ্য সংযোজনের জন্য এখানে মূলত এই পার্টিসিপলের সাহায্য নেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এই ভার্বটিকে আমরা সহজেই লিখতে পারতাম এইভাবে। আমি যদিও আমার ভিডিওগুলোতে দেখাই, তার মানে আমি ধরে নিলাম এই যে নেই, এখানে এস দিয়ে দিলাম, এখানে অর্থাৎ এই যে অ্যান্ড এনে দিলাম, অর্থাৎ এই ফর্মগুলো এখানে দেওয়া হয়নি, তার পরিবর্তে সরাসরি একটি কমা দিয়ে এই ভার্বটিকে আইএনজি যুক্ত করে দিয়ে এখানে বসানো হয়েছে।
যাই হোক, আমি সরাসরি একেবারে পোর্টাল থেকে পড়তেছি, তো এই জন্য জাস্ট লিখতে পারলাম না। দ্য রেঞ্জিং ফ্রম ইকোনমিক টার্মোয়েল, অর্থাৎ এই যে আমাদের দেশটি মানে এই যে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলোর যে রেঞ্জ, একটু দেখুন, একটু লক্ষ্য করুন যে রেঞ্জিং ফ্রম, এটি বিস্তৃত, ফ্রম ইকোনমিক টার্মোয়েল। ইকোনমিক আমরা জানি যে অর্থনৈতিক বলিবার, টার্মোয়েল দ্যাট মিনস হচ্ছে টালমাটাল। এই শব্দটির সাথে আমরা ভালোই পরিচিত, রাইট? টালমাটাল পরিস্থিতি, টার্মোয়েল, টালমাটাল অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা আমরা বলতে পারি, টালমাটাল, দাঙ্গা হাঙ্গামা বা অস্থির। তার মানে আমরা এখানে খুব সুন্দর শব্দ চয়নের জন্য বলতে পারি যে ইকোনমিক টার্মোয়েল অর্থাৎ অর্থনৈতিক অস্থিরতা বা টালমাটাল পরিস্থিতি, অ্যান্ড রাইজিং ইনফ্লেশন, এবং ক্রমবর্ধমান যেই মুদ্রাস্ফীতি। আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত। যখন বাজারে কারি বস্তা বস্তা টাকা নিয়ে যাবেন, কিন্তু তার তুলনায় দ্রব্যমূল্য কম পাবেন। একই সাথে আপনার পকেট ভর্তি টাকা থাকবে, বাজারে দ্রব্যমূল্য দাম থাকবে না, অর্থাৎ বাজারে দ্রব্যমূল্যের দাম চওড়া থাকবে, একই সাথে আপনি কম পরিমাণ দ্রব্য পাবেন। তখন সেই পরিস্থিতি হচ্ছে ইনফ্লেশন। আর এই ইনফ্লেশন যদি ধীরে ধীরে সংগঠিত হয়, তখন সেই ইনফ্লেশন একটি দেশের জন্য আশীর্বাদ। কিন্তু যখন এটি কাকতালীয়ভাবে, অর্থাৎ অন্য অধঃপতনের সাথে ইনফ্লেশনের মাত্রাটা অত্যাধিক মাত্রায় বেড়ে যায়, তখন তা হয়ে যায় কার্স, দ্যাট মিনস অভিশাপে পরিণত হয়। প্লিজ, আমি অর্থনীতি পড়াচ্ছি না, আমি ভালো বুঝি না, এরপরও যতটুক ধারণা আছে আমতা যেটাকে বলা হয়ে থাকে, থোড়া হিন্দিতে অডিবের একটু বললাম। কারণ আমি যদি আপনাদের একটু তথ্য দিই, অনেকে বলতে পারেন যে অতিরিক্ত কথা বলছি। সাউথ কোরিয়ার নামটি শুনেছেন, আমাদের দেশের চেয়ে অপেক্ষাকৃত অনেক বেশি উন্নত। সেই দেশটিতে ধীরে ধীরে ইনফ্লেশন ওদের দেশে করা হয়, এবং ওদের দেশের বর্তমানে হয়তো 12 থেকে 13 টাকায় বাংলাদেশের 1 টাকা। তার মানে বাংলাদেশের চেয়েও ওদের দেশের টাকার মূল্য কম, কিন্তু এরপরও ওরা উন্নত দেশ। কারণ ওরা ওদের দেশের যেই টাকার মূল্যায়ন, এটা ধীরে ধীরে ওরা তৈরি করে, যার কারণে অর্থাৎ নিজেদের দেশের নিজেদের পণ্য ব্যবহার করে, এবং সেখানে এই কারণে ওদের টাকার মান কিছুটা কম, কিন্তু দেশ উন্নত। ওকে, যাই হোক, ওদিকে যাচ্ছি না। আমরা যেখানে ছিলাম, অর্থাৎ এই যে মাল্টিপল চ্যালেঞ্জগুলো, অর্থাৎ বলা হচ্ছে রেইজিং, বিস্তৃত, ফ্রম ইকোনমিক টার্মোয়েল, অর্থনৈতিক অস্থিরতা, অ্যান্ড রাইজিং ইনফ্লেশন। এখানে কিন্তু রাইজিং অ্যাজ এ অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ওকে, রাইজিং ইনফ্লেশন দ্যাট মিনস ক্রমবর্ধমান যেই ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, টু ডেমোক্রেটিক ডিক্লাইন। দেখছেন, শুরু করেছিলাম ঈদুল আজহা দিয়ে, খুবই শুভকামনা দিয়ে, কিন্তু এখানে কোন বিষয়টা চলে এসেছে? এই যে ডেমোক্রেটিক ডিক্লাইন, এই শব্দটি যদি আমি ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতাম, মেবি কি বলবো, কি গোয়িং টু জেল। ওকে, হোয়াটএভার। তার মানে আমি ইন্ডিভিজুয়াল ব্যবহার করছি না, পত্রিকা থেকে ব্যবহার করছি। এই যে গণতান্ত্রিক অধঃপতন বা গণতান্ত্রিক যেই মানে শেষ, ডিক্লাইন দ্যাট মিনস হচ্ছে মানে অনেকটা শেষ আর কি, নিঃশেষ, মানে একেবারে এখানে অর্থটা দিচ্ছে অধঃপতন। ওকে, এরপর অ্যান্ড, অধঃপতন বলতে পারেন, অথবা মানে গণতন্ত্রের যেই নিয়ামক আছে সেগুলোর যে শেষ হয়ে গেছে পরিস্থিতি, বলিবার। অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, দ্যাট মিনস আমরা এই ডিগ্রেডেশনের শব্দটা জানি, এর অর্থটা হচ্ছে অধঃপতন। এনভায়রনমেন্টাল দ্যাট মিনস পরিবেশগত অধঃপতন। ওকে, এখন আমরা তো এতক্ষণ বক করলাম, একসাথে এইখান থেকে অর্থটা যদি আমরা একটু লক্ষ্য করি, এইখান থেকে এই পর্যন্ত, এর অর্থটা দাঁড়াচ্ছে এই টু দিয়ে, অর্থাৎ এইখানে প্রিপোজিশন ফ্রম আর এইখানে টু, অর্থাৎ এইখানে বোঝাচ্ছে এই ইকোনমিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে শুরু করে ডেমোক্রেটিক ডিক্লাইন, এই গণতান্ত্রিক অধঃপতন এবং পরিবেশগত ডিগ্রেডেশন, দ্যাট মিনস অধঃপতন। ওকে, অধঃপতন না বলে এই যে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক যেই মরা পরিস্থিতি এবং এই এনভায়রনমেন্টাল, দেখুন আপনি এইখানে এই ডিক্লাইনের পরিবর্তে অনেক কিছু বসাতে পারেন। ওকে, একেবারে হুবহু যদি আপনি বসান, তার অর্থটা হচ্ছে কম। আপনি কি কম বলতে পারবেন? হয় এটার সাথে যায় না।
অর্থাৎ আপনি একেবারে সরাসরি কিছু কিছু সময় অর্থ দাঁড় করাতে পারবেন না। ওকে ওকে এরপর আমরা দেখি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ পরিবেশগত যেই অধপতন। অর্থাৎ এইখানে এই ফরম এবং টু এর কারণে অর্থটা হচ্ছে এরকম, এইখান থেকে শুরু করে এই সবগুলো অধপতনের মধ্য দিয়েই কি আমাদের এই নেশনটা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে আমি আর অর্থ বললাম না, বেশি বললে অনেক সময় চলে যাবে। অনেকে বলতে পারেন ঈদের দিনেও এত বকবকানি, আজকে তো একটু রেহাই দিতে পারতেন। প্লিজ টেক ইট ইজিলি। আমি চাচ্ছি না একটা দিনও বাদ যাক, কারণ আমার চ্যানেলের গ্রোথ থাকতে হবে সঠিক, এবং তা আপনাদের সাহায্যেই হবে আশা করি। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা আমার জন্য, আমি আপনাদের জন্য করছি, আপনারা আমার জন্য করবেন। আমার চ্যানেলটাকে আপনারাই পারেন ছড়িয়ে ছিটিয়ে অন্যদের সামনে উপস্থিত করতে এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও এই চ্যানেল থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিতে। একই সাথে আমাকেও সুযোগ করে দিন আরও বেশি বেশি মানুষের সাথে পরিচিত হতে। এর পরের ব্যাপার পরে পাওয়া যাবে, আপনারা আমরা সবাই অবগত। যাই হোক, আবারও বলছি, সবাই যে যেখান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে অন্যদেরকে দাওয়াত দিতে এবং তাদের কাছে পৌঁছে দিতে। যাই হোক, এরপর আমরা আরেকটু পড়বো, বেশি পড়বো না, কারণ আমরা জানি যে আমরা ক্লান্ত হয়ে পড়বো। আজকে অনেকেই সারাদিন কাজ করেছি, এরপর বিশ্রামের সময় আমি আপনাদের আবার পড়াশোনাও দিয়ে দিচ্ছি, অবশ্য আপনাদের জন্য কাজ থাকবে। ওকে এরপরে দেখি ফার্স্টলি, অর্থাৎ ওই যে যে মানে চ্যালেঞ্জগুলো এবার আস্তে আস্তে আলোচনা করতে যাচ্ছে। আমরা পুরোটা পারবো না, আমরা একটু অংশ পড়ব। দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইস, অর্থাৎ এই যে যে উৎসর্গের চেতনা ইজ মোর রিলেভেন্ট দ্যান ইভার, অর্থাৎ এটা মোর রিলেভ। দেখুন এই মোর শব্দটা যখনই ব্যবহার হবে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে, তার মানে আপনি অর্থটা দিবেন আরও বেশি। মোর দ্যাট মিন্স আরও বেশি। এরপরে আমরা জানি সাধারণত মোর ব্যবহার হলে এরপরে অ্যাডজেক্টিভের পর দেন হোয়াটএভার এরকম কিছু ব্যবহার হয়, মাঝে মধ্যে ব্যবহার হয়ও না, সরি, দেন ইভার। দ্যাট মিন্স এই ইভার শব্দটি যখন ব্যবহার হবে আপনার বাক্যে, অর্থাৎ দেন ইভার বা ইভার, তখন বুঝে নিতে হবে যে এখানে বোঝাচ্ছে আগের, আগের বা আগে হয়নি এরকম। দ্যাট মিন্স মানে আগের, অর্থাৎ দেন ইভার এর অর্থটা হচ্ছে আগের চেয়ে অনেক বেশি রিলেভেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে যে অর্থাৎ এই যে উৎসর্গের যে চেতনা, আওয়ার নেশন হ্যাজ ফেসড, ওই যে আবার একই কথা, আমাদের এই দেশটি সিগনিফিক্যান্ট, অর্থাৎ ওই সিগনিফিক্যান্স যে শব্দটি দেখলাম তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিগনিফিক্যান্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ ট্রায়ালস। এই ট্রায়ালস দ্যাট মিন্স এইখানে অর্থটা আমরা কিন্তু যে বাজারে যখন কিছু কিনতে যাই বলি হ্যাঁ ট্রায়াল দিয়ে দেখি, দ্যাট মিন্স পরীক্ষা করে দেখি বা এটাকে এক্সামাইন করে দেখি। ওকে ট্রায়ালস দ্যাট মিন্স কিছু পরীক্ষার মধ্য দিয়ে, হ্যাঁ সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য। যখন এই সিগনিফিক্যান্স আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ, আর সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, ট্রায়াল দ্যাট মিন্স পরীক্ষার মধ্য দিয়ে গেছে বা পরীক্ষার সম্মুখীন হয়েছে রিসেন্টলি, সাম্প্রতিক সময়। ওকে দেখুন আমরা সাধারণত জানি যে রিসেন্টলি শব্দটি ব্যবহার হবে এই হ্যাজ এবং যে মূল ভার্ব আছে মেইন ভার্ব তার মাঝে, কিন্তু আমি আমার ভিডিওগুলোতে বলি যে আপনি এই অ্যাডভার্বটিকে অর্থাৎ আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। ওকে তার মানে আপনি চাইলেই কি শেষের দিকেও দিতে পারবেন, রাইট, আবারও আপনি চাইলে প্রথম দিকেও দিতে পারবেন, নো প্রবলেম। ওকে এরপর আমরা দেখি মেনি অফ আওয়ার ফেলো সিটিজেন্স, অর্থাৎ আমাদের যেই ফেলো, এই ফেলো এর অর্থটা অনেকগুলো, আমি যদি আপনাদের একটু দেখাই যে ফেলো এর অর্থটা কি। কিছু কিছু সময় সহকর্মী, কিছু কিছু সময় সমজাতীয় বা সমকক্ষীয় বা শারদ, এখানে কিছু কিছু সময় আবার কত কিছু দিয়ে দিয়েছে, পরিবার, সমকক্ষী, সঙ্গী। কিন্তু এখানে অর্থটা দিচ্ছে এইরকম যে আমাদের যারা সিটিজেন আছে, ওকে অর্থাৎ আমাদের যে সিটিজেন আছে, এখানে অর্থটা দিচ্ছে এই যে আমরা একটু আবার একটু দেখি। ওকে ফেলো সিটিজেন্স হ্যাভ বিন, ওকে আমরা এখানে দেখি যে হ্যাভ বিন এর অর্থটা হচ্ছে হ্যাভ বিন, আমরা হ্যাভ বিন থাকলে জেনে নিই যে সেই বাক্যটি কি প্যাসিভ ফর্মে আছে, হ্যাভ বিন সিভিয়ারলি, অর্থাৎ মারাত্মকভাবে। আমরা এই সিভিয়ারলি শব্দটির অর্থও জানি, সিভিয়ারলি দ্যাট মিন্স মারাত্মকভাবে ইফেক্টেড, অর্থাৎ মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে আমাদের এই সিটিজেন্স কি বাই দ্য রাইজিং প্রাইস অফ এসেনশিয়ালস, অর্থাৎ এসেনশিয়ালস এমনিতে হচ্ছে এসেনশিয়াল দ্যাট মিন্স হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে কিন্তু এখানে এই এসেনশিয়াল শব্দটি ব্যবহার হয়েছে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র আছে না
সেইগুলোর অর্থে। যখন এই এস হয়ে যাচ্ছে অর্থাৎ প্লুরাল হয়ে যাচ্ছে তখন অর্থটা দিচ্ছে গুরুত্বপূর্ণ যে দৈনন্দিন যে জিনিসপত্র আছে তার ক্রমবর্ধমান দামের দ্বারা বা দামের কারণে আমাদের যারা সিটিজেন আছে এরা কি মারাত্মকভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রভাবিত হয়েছে। এরপর আমরা দেখি যে মেকিং ইট ডিফিকাল্ট ফর দেম, তার মানে এটি তাদের জন্য কি সমস্যা তৈরি করেছে টু এফোর্ড বেসিক নেসেসিটিস, অর্থাৎ প্রয়োজনীয় যেই মানে মূল যেই প্রয়োজনীয়তা আছে সেইগুলো বহন করতে বা সেইগুলো গ্রহণ করতে বা সেইগুলো বহন করা। এফোর্ট দ্যাট মিনস হচ্ছে কিনতে, ওকে, কেনা অর্থেই এক কথায় কিনতে বা বহন করতে এগুলো আরও কঠিন করে তুলেছে তাদের জন্য। যাই হোক, একটু বেশি পড়া যাবে না, দেখুন, কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমাদের শেষ করতে হবে, এখানেই শেষ করি, ওকে, আর পড়ার দরকার নেই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবে হ্যাঁ, আপনাদের জন্য কাজ থাকবে বরাবরের মতোই, আপনাদের জন্য কাজ থাকবেই। আপনারা যা করবেন তা হলো আমাকে কমপক্ষে 5টি শব্দ লিখে দিবেন, এবং এই 5টি শব্দ যে যে লিখে দিবেন আমি তখনই ভেবে নিব যে ইউ আর ডেফিনেটলি লয়াল। দ্যাট মিন্স আপনি সত্যি শিখছেন এবং আপনি সত্যি আমার কথার প্রতি আপনার বিশ্বাস এবং ভালোবাসা উভয়ই আছে। এই 5টি শব্দ যদি আপনি শিখে থাকেন বা আপনি আপনার মাথায় রাখেন, এই 5টি শব্দ সত্যি সত্যি অনেক বেশি কাজে দিবে আপনার জন্য। 5টি শব্দের মধ্যে প্রথম শব্দটি হচ্ছে এসেনশিয়ালস। এসেনশিয়ালস, আমরা এসেনশিয়াল এর অর্থটা জানি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে অর্থটা দিয়েছে গুরুত্বপূর্ণ জিনিস বা সামগ্রী, অর্থাৎ এই শব্দটি আপনি লিখে তা বাংলায় লিখে দিবেন, ওকে। এরপরে আপনি যেই শব্দটিকে লিখবেন তা হলো অর্থাৎ দুটি শব্দ একত্রিতভাবে একটি অর্থ দেয়, আরেকটি হচ্ছে ইকোনমিক টার্মোয়েল। ইকোনমিক টার্মোয়েল অর্থাৎ অর্থনৈতিক অস্থিরতা। আপনি এই পুরো অংশটিকে লিখবেন, এই পুরো অংশটিকে, এরপরে অর্থটা লিখবেন, অথবা টালমাটাল পরিস্থিতি। এরপরে দুইটি গেল। এরপরে সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। দেখুন, এই শব্দগুলো যখন আপনি আপনার মাথায় রেখে দিবেন, এই শব্দগুলো যে কত কাজে দিবে, অবাক ব্যাপার। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আপনি অনেক সময় কাজে লাগাতে পারবেন নিঃসন্দেহে। অর্থাৎ 3টি শব্দ আপনাকে দেওয়া হয়ে গেল। এখন আপনি বলতে পারেন এই শব্দগুলো তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, আর কি এগুলো আবার কী দিব। এরপরে হচ্ছে আপনি লিখবেন যে ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধ। ভ্যালুস, মূল্যবোধ, এই শব্দটি আপনি ব্যবহার করতে পারেন আপনার দৈনন্দিন ইংরেজিতে। 5টি শব্দ ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি, জেনে গিয়েছি। এরপরে আর একটি শব্দ আপনাদের জন্য রাখি, তা হলো ওয়ান্ট টু রিমেম্বার, অর্থাৎ মনে করার মতো বা মনে রাখার মতো। শুরুতেই যে ভার্বটি আমরা দেখলাম, অর্থাৎ এই দিন অর্থাৎ এই ঈদটি হোক মনে রাখার মতো ঘটনা বা মনে রাখার মতো। যাই হোক, আজ আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আবারও বলছি, আজকের দিনটি আমাদের সকলের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য, আর আমাদের সমগ্র মুসলিম জাতির পক্ষ থেকে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।